নমস্কার, আপনারা দেখছেন বাংলা টিভি চ্যানেল। জানাবো আজকের বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ খবর। প্রথমে জেনে নিন শিরোনাম, তারপরে জানাবো বিস্তারিত খবর। আনন্দের সঙ্গে যাব যদি জগন্নাথ ধামে নেমন্তন্ন পেলেন শুভেন্দু, তুললেন 5 প্রশ্ন। চোখের জলে বিদায় শহীদ ঝন্টুর, জানা যায় লাখো মুসল্লি। ঐশ্বরিক হস্তক্ষেপ, দীঘায় জগন্নাথ মন্দিরের গেট ভেঙে পড়ায় অমিত মালব্যর প্রশ্ন মমতাকে। মুখের উপরে না, যুদ্ধ শুরুর আগেই পাকিস্তানের ডানা ছেটে দিল দাদা চীন। দুবাই কলম্বো হয়ে পাকিস্তানে 85,000 কোটির ভারতীয় পণ্য। ইসলামাবাদের বাণিজ্য বন্ধের ঘোষণার পরেও সবার আগে সারাদিনের শীর্ষে থাকা নির্ভরযোগ্য খবর পেতে এখনই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। নমস্কার, এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম। এবার শুরু হলো বিস্তারিত খবর। আনন্দের সঙ্গে যাব যদি জগন্নাথ ধামে নিমন্ত্রণ পেলেন শুভেন্দু, তুললেন 5 প্রশ্ন। 30 এপ্রিল দীঘার জগন্নাথ ধামে অক্ষয় তৃতীয়ার দিন হবে প্রাণ প্রতিষ্ঠা, একেবারে মেগা ইভেন্ট। বাংলার মুখ্যমন্ত্রী এই জগন্নাথ ধামের উদ্বোধন করবেন। গোটা দীঘা সেজে উঠেছে উৎসবের সাজে। তবে একটা প্রশ্ন বারবারই অনেকের মনে উকি দিচ্ছিল, এত বড় অনুষ্ঠানে কি নিমন্ত্রণ পাবেন শুভেন্দু? তিনি তো নন্দীগ্রামের বিধায়ক, তিনি কি এখানে আমন্ত্রণ পাবেন? তবে এবার সব জল্পনার অবসান। আমন্ত্রণ পেয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, নিজেই এক্স হ্যান্ডেলে জানিয়েছেন সে কথা। তবে সেই সঙ্গেই তিনি একাধিক প্রশ্ন তুলে দিয়েছেন। এক্স হ্যান্ডেলে শুভেন্দু লিখেছেন, অবসরপ্রাপ্ত IAS হরেকৃষ্ণ দ্বিবেদী, আপনি ওয়েস্ট বেঙ্গল হিটকো লিমিটেডের ভাইস চেয়ারম্যান হিসেবে যে আমন্ত্রণ পত্র পাঠিয়েছেন তা আমি পেয়েছি। দীঘার জগন্নাথ ধামের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য আপনি আমন্ত্রণ জানিয়েছেন। আমি আনন্দের সঙ্গে এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে চাই, যদি নিচের বিষয়গুলি আপনি জানিয়ে দিতে পারেন। এরপর শুভেন্দু লিখেছেন, 1. ওয়েস্ট বেঙ্গল হাউজিং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশনের টেন্ডার ডকুমেন্টসে দেখা গিয়েছে দীঘাতে জগন্নাথ ধাম সংস্কৃতি কেন্দ্র স্থাপিত হয়েছে। আপনি প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানিয়েছেন। আপনি কি আমায় একটু ব্যাখ্যা করে দেবেন যে জগন্নাথ ধাম সংস্কৃতি কেন্দ্র উদ্বোধন হবে নাকি জগন্নাথ মন্দিরের উদ্বোধন হবে? আপনি আমন্ত্রণ পত্রটা আবার ছাপাতে পারেন। আপনি আমায় একটু জবাব দিতে পারবেন, এটা মন্দির নাকি কালচারাল সেন্টার? 2. হিটকোর চেয়ারম্যান কে? ওয়েবসাইটে দেখলাম জনাব ফিরহাদ হাকিম, কিন্তু আমন্ত্রণ পত্রে তার নাম নেই কেন? ফিরহাদ হাকিম জগন্নাথ ধাম সংস্কৃতি কেন্দ্র নাকি জগন্নাথ মন্দির কিসের সঙ্গে যুক্ত? কিছু মিডিয়া বলছে ফিরহাদকে সরানো হয়েছে চেয়ারম্যান পদ থেকে, তাহলে ওয়েবসাইটে কেন এখনো তার নাম? 3. আগামী দিনে যে দান আসবে তা মন্দিরের সম্পদ হবে নাকি হিটকোর আয়ের উৎসব হবে এটি? 4. এই সাইটের কর্মী কারা নিয়োগ করবে? অহিন্দুদেরও কি নিয়োগ করা হবে? 5. এটাকে পুরীর জগন্নাথ ধামের মডেল হিসেবে বলা হচ্ছে, তাহলে এখানে কি অহিন্দুদের প্রবেশকে নিষিদ্ধ করা হবে পুরীর মতো? আমার বিশ্বাস আপনি এই অস্বচ্ছতাগুলির জবাব দেবেন, না হলে ধরে নেব আপনি ও আপনার সরকার কোটি কোটি হিন্দুদের বিশ্বাস নিয়ে খেলা করছেন। চোখের জলে বিদায় শহীদ ঝন্টুর, জানা যায় লাখো মুসল্লি। আলফাজুর রহমান তেহট্ট আপনজন। বৃহস্পতিবার ভোরে কাশ্মীরি সন্ত্রাসীদের সঙ্গে গুলির লড়াইয়ে শহীদ হন প্যারা কমান্ডো বাহিনীর জওয়ান ঝন্টু আলী শেখ। শনিবার সকালে কাশ্মীরের শহীদ জওয়ান ঝন্টুর কফিনবন্দি দেহ এসে পৌঁছায় তার গ্রাম তেহট্ট থানার পাথরঘাটায়। দেশের বীর সন্তানকে শ্রদ্ধা জানাতে জনজোয়ার সৃষ্টি হয়। জাতীয় পতাকায় মোড়া তার কফিনের সামনে গান ফায়ারের মাধ্যমে শহীদ ঝন্টু আলীকে শেষ শ্রদ্ধা জানানো হয়। উল্লেখ্য, কাশ্মীরের উধমপুরে নিরাপত্তা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গুলি বিনিময়ের জেরে নিহত হন পাথরঘাটা গ্রামের 37 বছর বয়সী ঝন্টু আলী শেখ। শুক্রবার জম্মুতে শ্রদ্ধা জানানোর পর প্রথমে দিল্লি, তারপর দিল্লি থেকে রাতে কলকাতা বিমানবন্দরে তার নিথর কফিনবন্দি দেহ নামানো হয়। সেখানে নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম উপস্থিত থেকে তাকে শ্রদ্ধা জানান। শনিবার ভোরে জওয়ানের দেহ তার নিজের গ্রাম তেহট্ট থানার পাথরঘাটার উদ্দেশ্যে রওনা দেয়। শুক্রবার গভীর রাত থেকে শনিবার ভোর পর্যন্ত পাথরঘাটা পশ্চিমপাড়ার মানুষদের তাদের ঘরের ছেলে জওয়ান ঝন্টু আলীকে শ্রদ্ধা জানাতে সকলকে এগিয়ে আসতে দেখা যায়। শুধু তাই নয়, পশ্চিম পাড়ার বিভিন্ন রাস্তা এলাকার মানুষকে সাফ করতে দেখা যায়। জওয়ান ঝন্টু আলীর বাড়ির সামনে পশ্চিমপাড়া ঈদগাহ মাঠ, সেই মাঠে দেহ রাখার ব্যবস্থা করা হয়।
শনিবার শহীদ ঝন্টু আলীর দেহ আসার সময় যত এগিয়ে আসছিল, রাস্তার দুই পাশ থেকে শুরু করে প্রতিটি ছাদে ও ঈদগাহের মাঠে মানুষের ভিড় শুরু হয়। বিশাল পুলিশ বাহিনী গোটা এলাকায় ছেয়ে যায়। সকাল 8টার পর থেকে কৃষ্ণনগর করিমপুর রাজ্য সড়ক থেকে পাথরঘাটা পশ্চিমপাড়া পর্যন্ত ব্যাপক ভিড় দেখা যায়। সকাল 9:30 নাগাদ সেনা গাড়িতে করে ঝন্টু আলী দেহ এসে পৌঁছায়। ঝন্টুর কফিনবন্দি দেহ পশ্চিমপাড়া ঈদগাহের কিছুটা আগেই সেনা গাড়ি থেকে নামিয়ে জওয়ানরা কাঁধে নিয়ে ঈদগাহের মাঠে নিয়ে আসেন। এরপর দিকে দিকে জয় হিন্দ স্লোগান উঠতে থাকে। ঈদগাহের মাঠে কফিন পৌঁছাতে কান্নায় ভেঙে পড়েন স্ত্রী সহ গোটা পরিবার। কফিনে মাথায় দিয়ে স্ত্রী শাহনাজ পারভিন কাঁদতে থাকে। অঝরে কাঁদতে থাকে ঝন্টু আলীর বাবা। বাবার কফিনের পাশে দাঁড়িয়ে কাঁদতে থাকে ছেলে মেয়ে। কিছুক্ষণ রেখে দেহ নিয়ে যাওয়া হয় বাড়িতে। সেখানে কফিন খুলে ঝন্টু আলীর নিথর দেহকে স্নান করিয়ে আবার নিয়ে আসা হয়। গান ফায়ারের মাধ্যমে শেষ শ্রদ্ধা জানান সেনাকর্তারা। এরপর ঈদগাহের মাঠে জানাজা সেরে দেহ নিয়ে যাওয়া হয় পাথরঘাটার কবরস্থানে। সেখানেই দাফন করা হয় ঝন্টু আলীর দেহ। অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে ঝন্টুর স্ত্রী রুমার সঙ্গে ফোন করে সমবেদনা জানান। সন্তানদের পড়াশোনায় পূর্ণ সরকারি সহযোগিতার আশ্বাস দেন। এরপরে মমতা বন্দ্যোপাধ্যায় তাকে 10 লক্ষ টাকা ক্ষতিপূরণ ও সরকারি চাকরির প্রস্তাব দেওয়ার কথা ঘোষণা করেন। শেষকৃত্যের সময় উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের সাংসদ মহুয়া মৈত্র, দলের বিধায়ক রুকবানুর রহমান, উজ্জ্বল বিশ্বাস, তাপস সাহা প্রমুখ। ঐশ্বরিক হস্তক্ষেপ, দীঘায় জগন্নাথ মন্দিরের গেট ভেঙে পড়ায় অমিত মাল্যব্যর প্রশ্ন মমতাকে। অক্ষয় তৃতীয়ার দিন দীঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু তার আগেই বিপত্তি। দমকা হাওয়ায় ভেঙে পড়ল মন্দিরের লাইটের গেট। শনিবার রাতে এই ঘটনা ঘটে। রবিবার সকালেই এই ঘটনার একটি ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মাল্যব্য। তিনি নিশানা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। যাই হোক, এই ঘটনা ঘটে শনিবার রাতে ওল্ড দীঘাতে। আচমকাই দমকা হাওয়া দেয়। সেই সময় হুড়মুড়িয়ে ভেঙে পড়ে লাইটের গেটটি। সেই সময় সেখান দিয়ে দুটি টোটো যাচ্ছিল। টোটোর ওপর ভেঙে পড়ে গেটটি। যদিও হতাহতের ঘটনা ঘটেনি। দ্রুত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। এই ঘটনাকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় রাজ্য সরকারকে এক হাত নেন অমিত মাল্যব্য। তিনি একটি ভিডিও পোস্ট করেন। সেখানে তিনি বলেন, 26 এপ্রিল 2025 তারিখে দীঘায় এক ভয়াবহ কালবৈশাখী ভয়াবহ ধ্বংসযজ্ঞ চালায়। অক্ষয় তৃতীয়া উপলক্ষে মমতা বন্দ্যোপাধ্যায়ের জগন্নাথ মন্দির উদ্বোধনের মাত্র কয়েকদিন আগে ঝড়ের তীব্রতায় একটি টোটোর উপর একটি আলোর গেট ভেঙে পড়ে। চালক অল্পের জন্য বেঁচে যান। আরো খারাপ বিষয় হলো, মন্দিরের লোহার গেট ভেঙে পড়ে একজন পথচারী গুরুতর আহত হন। এটা কি কেবল প্রকৃতির ক্রোধ নাকি ঐশ্বরিক হস্তক্ষেপ? ধামের নির্মাণের লক্ষ্য হলো ব্যাপক লুটপাট, স্বজনপ্রীতি এবং স্বজনপ্রীতি। ভক্তি নয়, বরং দুষ্ট রাজনৈতিক আত্মমর্যাদা এই প্রকল্পটিকে চালিত করে। নির্বাচনের 1 বছর আগে কৌশলগতভাবে নির্ধারিত। হিন্দুদের বোকা বানানো হচ্ছে। বক্তৃতায় মন্দিরকে মন্দির বলে, কিন্তু সরকারি কাগজপত্রে ছলচাতুরির সাথে এটিকে সাংস্কৃতিক কমপ্লেক্স বলে। কারণ সরকার মন্দির তৈরিতে অর্থায়ন করতে পারে না এবং করা উচিত নয়। হিন্দুরা ঐতিহ্যগতভাবে তাদের শ্রদ্ধেয় দেবতাদের প্রতি ভালোবাসা থেকে মন্দির তৈরি করে। এটি পুরীর পবিত্র জগন্নাথ ধাম। প্রভু জগন্নাথ এবং চৈতন্য মহাপ্রভুর ঐশ্বরিক হৃদয়কে প্রতিদ্বন্দ্বিতা করার একটি দুঃসাহসিক পাপপূর্ণ প্রচেষ্টা। মিথ্যা প্রতারণা এবং স্বার্থপরতার রাজত্ব যেখানে থাকে সেখানে প্রভু জগন্নাথ বাস করেন না। এই কালবৈশাখী কেবল একটি ঝড় ছিল না, এটি ছিল তার বার্তা। যাই হোক, জগন্নাথ মন্দিরের উদ্বোধন উপলক্ষে দীঘাতে এখন সাজ রব। আগামী 30 এপ্রিল অক্ষয় তৃতীয়ার দিন উদ্বোধন করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিকেল 3:10 নিয়ম মেনে হবে দরুদঘাটন। থাকবেন পুরীর রাজেশ দ্বৈতপতি। দীঘায় 22 একর জমির উপর বিস্তৃত এই প্রকল্পটি 2022 সালে শুরু হয়। মন্দির নির্মাণের আনুমানিক খরচ প্রায় 250 কোটি টাকা। মুখের উপরে না, যুদ্ধ শুরুর আগেই পাকিস্তানের ডানা ছেটে দিল দাদা চীন। ভারতের সঙ্গে পাঙ্গা নিয়েছে পাকিস্তান। ভেবেছিল পাশে পাবে বন্ধু চীনকে, কিন্তু পাশে পাওয়া তো দূর, চীনা অস্ত্রশস্ত্র ব্যবহারও করতে পারবে না পাকিস্তান। এতেই মাথায় হাত পড়েছে পাকিস্তানের। মুখে বড় বড় বুলি আওড়ালেও যুদ্ধক্ষেত্রে ভারতের সঙ্গে টেক্কা দেওয়ার ক্ষমতা কই? পেহেলগাঁওয়ের জঙ্গি হামলায় অভিযোগের আঙুল পাকিস্তানের দিকে।
হাতে প্রমাণও এসেছে বেশ কিছু, যদিও এইসব দাবি অস্বীকার করেছে পাকিস্তান। সে দেশের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের মুখে শোনা গিয়েছে নিরপেক্ষ তদন্তের কথা। এদিকে তার ক্যাবিনেটের মন্ত্রীরাই হুঙ্কার দিচ্ছেন ভারতকে দেখে নেওয়ার, সিন্ধুতে ভারতীয়দের রক্ত বইতে দেওয়া, পরমাণু অস্ত্র দিয়ে ভারতে হামলা চালানোর হুমকি দিচ্ছেন। তবে এই যে হুমকি দিচ্ছে, কিন্তু পাকিস্তান ভারতে হামলা চালাবে কি করে? চীন সাফ জানিয়েছে তাদের অস্ত্র ব্যবহার করা যাবে না। চীনের দেওয়া JF-10 JF-17 যুদ্ধ বিমান ব্যবহার করতে পারবে না পাকিস্তান। যে সাবমারিনের অর্ডার দিয়েছিল পাকিস্তান, তাও ডেলিভারি দেয়নি চীন। ফলে পাকিস্তানের ভরসা পুরনো দিনের সামরিক অস্ত্রশস্ত্রই। এয়ার ডিফেন্স সিস্টেমেও শতাধিক গোলযোগ পাওয়া গিয়েছে। পাকিস্তান হুমকি দিচ্ছে তারা নাকি 130টি পরমাণু মিসাইল তাক করে রেখেছে। যদি সত্যি পরমাণু যুদ্ধ বাঁধে, তাহলেও ভারতের সঙ্গে এটি উঠবে না পাকিস্তান। ভারতের হাতে রয়েছে অগ্নি-5 মিসাইল। এই মিসাইল 8000 কিলোমিটার পর্যন্ত উড়তে পারে। পাকিস্তান সহজেই এর রেঞ্জে চলে আসবে। পাকিস্তানের শক্তিশালী মিসাইল শাহিন-3, যার পাল্লা মাত্র 2500 কিলোমিটার। এই মিসাইল দিয়ে পাকিস্তান হামলা করতেই পারে, কিন্তু তা রুখে দেওয়ার মতো এয়ার ডিফেন্স ক্ষমতা রয়েছে ভারতের। দুবাই কলম্বো হয়ে পাকিস্তানে 85,000 কোটির ভারতীয় পণ্য। ইসলামাবাদের বাণিজ্য বন্ধের ঘোষণার পরেও ভারত পাকিস্তানের সম্পর্ক গত আড়াই দশকে খুব খারাপ। পাহেলগাঁও কাণ্ডে নতুন করে তার তলানিতে পৌঁছেছে। নিরীহ পর্যটকদের উপর হামলার পরে আটারি সীমান্ত বন্ধ করে দিয়েছে ভারত। পাল্টা এই দেশের সঙ্গে বাণিজ্য বন্ধ করার ঘোষণা করেছে পাকিস্তান। এরপরও বিকল্প উপায়ে কয়েক হাজার কোটি টাকার ভারতীয় পণ্য পৌঁছাচ্ছে পাকিস্তানে। কিভাবে? গ্লোবাল ট্রেড রিসার্চ ইনিশিয়েটিভের তথ্য অনুযায়ী ভারত থেকে প্রতি বছর অন্য দেশের বন্দর হয়ে পাকিস্তানে বিপুল পরিমাণ পণ্য পৌঁছে যাচ্ছে। বিধিনিষেধ থাকা সত্ত্বেও দুবাই, সিঙ্গাপুর, কলম্বোর বন্দর মারফত পাকিস্তানে পণ্য রপ্তানি করে কিছু ভারতীয় সংস্থা। প্রতি বছর প্রায় 85,000 কোটি টাকার ভারতীয় পণ্য অন্য দেশের বন্দর ঘুরে পাকিস্তানে রপ্তানি হয়ে থাকে। জিটিআরআই জানাচ্ছে, দুবাই, সিঙ্গাপুর, কলম্বোর মতো বন্দরে ভারতীয় পণ্য পৌঁছানোর পর সঙ্গে সঙ্গে বন্দর থেকে খালাস করা হয় না, বরং বন্দর এলাকারই গুদামে তোলা হয়। সেখানে হয় ধূসর কর্মকাণ্ড। গুদামে পণ্যের লেবেল বদলে ফেলা হয়। মেড ইন ইন্ডিয়া মুছে মেড ইন আরব আমিরশাহী লেবেল সাটিয়ে দেওয়া হয়। এরপরই সেগুলিকে পাকিস্তানে পাঠিয়ে দেওয়া হয়ে থাকে। এভাবে তৃতীয় দেশ হয়ে রপ্তানির কারণে পণ্যের দাম অনেকটা বেড়ে যায়। 85 লক্ষ টাকার পণ্য মেড ইন আরব আমিরশাহী হয়ে পাকিস্তানে পৌঁছালে তার দাম হয় 1 কোটি টাকা। যেহেতু শুধু লেবেল লাগানো হয়, নতুন করে পণ্যের কাগজপত্র তৈরি করতে হয়। ভারত পাকিস্তানের খারাপ সম্পর্কের পরেও বাণিজ্য যে একেবারে বন্ধ হয়নি, সেই তথ্য মিলেছে কেন্দ্রের পরিসংখ্যানে। 2024 সালের এপ্রিল থেকে 2025 সালের জানুয়ারি পর্যন্ত ভারত পাকিস্তানে রপ্তানি করেছে প্রায় 3000 কোটি টাকার পণ্য, আমদানি করেছে 3 কোটি টাকার পণ্য। ভারত থেকে পাকিস্তানে সব থেকে বেশি যায় ওষুধ এবং রাসায়নিক দ্রব্য, মোট রপ্তানির 60%। এছাড়াও চা, কফি, চিনি, সবজি, মশলা, পেট্রোলিয়ামজাত পণ্য, সার, দানাশস্য, প্লাস্টিক, রবার, গাড়ির যন্ত্রাংশ রপ্তানি করেছে ভারত। অন্যদিকে আমদানি করেছে ফল, বাদাম, তৈলবীজ, ঔষধি গাছ, জৈব রাসায়নিক দ্রব্য ইত্যাদি। প্রসঙ্গত, পেহেলগাঁওয়ে পর্যটকদের উপর হামলার পরেই বুধবার বৈঠকে বসেছিল ভারতের নিরাপত্তা সংক্রান্ত ক্যাবিনেট কমিটি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনে এই বৈঠক চলে প্রায় 2.5 ঘন্টা ধরে। তারপরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিদেশ সচিব বিক্রম মিশ্রি জানান, সিন্ধু জল চুক্তি বাতিল করছে ভারত। অবিলম্বে বন্ধ করা হচ্ছে ওয়াঘা আটারি সীমান্ত। পাকিস্তানিদের ভিসা বাতিল করা হচ্ছে এবং বর্তমানে যেসব পাকিস্তানিরা ভারতে রয়েছেন তাদের 48 ঘন্টার মধ্যে ভারত ছাড়তে বলা হচ্ছে। এছাড়াও ভারত এবং পাকিস্তান দুই দেশের হাই কমিশন থেকেই সরিয়ে নেওয়া হচ্ছে সামরিক পরামর্শদাতাদের।